6,870 জন গ্রাম বৈষম্য এই পৃথিবীর বুকে আর কোন দেশেই নেই, কোন দেশে 6,500 টাকা এটা পৃথিবীর বুকে আর কোন দেশে গ্রাম পুলিশের বেতন নেই। অন্যান্য ইন্ডিয়াতে গ্রাম পুলিশ আছে, পাকিস্তানে গ্রাম পুলিশ আছে, সেখানে তারা সেই দেশের নিয়ম অনুসারে খাস সরকারি চাকরিজীবী তারা। আমরাও কাগজপত্রের নিয়ম অনুযায়ী 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার আমল ছিল। আমার চাকরিটা 2008 সালেই ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমি আগস্টে যোগদান করি চাকরিতে। তো তখন এই চাকরিতে যোগদানের পরপরই সাথে সাথেই একটি প্রজ্ঞাপন পত্র পাই। সেখানে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে 4th শ্রেণীর ন্যায়, তখন শ্রেণী ছিল 4th শ্রেণীর ন্যায় সময় স্কেল প্রদানের একটি প্রজ্ঞাপন জারি হয়। 2009 সালে বাংলাদেশ তখন নির্বাচিত সরকার, বাংলাদেশ আমলিক সরকার আসে। তখন এই আমলিক সরকারের আমলেও একটি প্রজ্ঞাপন জারি হয় 4th শ্রেণীর ন্যায় সময় স্কেলে। 2010 সালেও একটি প্রজ্ঞাপন পত্র জারি হয়। 2011 সালে গ্যাজেট জারি হয়, সেখানেও এই 4th শ্রেণীর ন্যায় সময় স্কেল প্রদানের প্রসঙ্গে একটি গ্যাজেট জারি হয়। দুঃখজনক ব্যাপার, কর্মচারী ইউনিয়ন দীর্ঘদিন যাবৎ তারা 2090 সালে 80, 85, 90 থেকে তাদের এই কমিটি আছে। 2011 সালে গ্যাজেট হইল, কিন্তু সেই গ্যাজেটটা দীর্ঘদিনে বাস্তবায়ন হলো না। শুধু দেখে আসলাম, তখন কেবল আমি চাকরিতে নতুন যোগদান করেছি। একেবারে শিশু চাকরির এই জায়গাটাতে আমি তখন শিশু বাচ্চা, কিছু বুঝি না। তারা ভাই বলে ডানের দিকে যায়, বাম বলে বামের দিকে যায়, কিছুই বুঝি না। তো তখন প্রায় 2014 গিয়ে দেখলাম আমার কমিটি 2টা হয়ে গেল, একটা কমিটি 2টা কমিটি হয়ে গেল। 2017 সালে 27শে ডিসেম্বর আপনাদের জন্য 45,870 জন মানুষের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য 2011 সালের গ্যাজেট মোতাবেক বেতন পাওয়ার জন্য মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হলাম এবং সেখানে একটি রিট পিটিশন, সার্ভিস মামলা যাকে বলে, চাকরি সংক্রান্ত মামলা, সার্ভিস মামলায় সার্ভিস মেডাল, সেই সার্ভিস মেডাল 2017 সালের 27শে ডিসেম্বর মহামান্য হাইকোর্টে গিয়ে দাখিল করলাম। সেটা 2018 সালের 3 জানুয়ারি রুল লিস্ট জারি হলো। ওর থেকে রুল লিস্ট জারি হলো যে কেন আমাদেরকে আমাদের 2011 সালের গ্যাজেট মোতাবেক বেতন দেওয়া হচ্ছে না, সরকারের কাছে জবাব চেয়ে কোর্ট রুল লিস্ট জারি করবে। এই রুল লিস্ট জারি হওয়ার পরে পরবর্তী সময় 2019 সালের 15 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর আমাদের পক্ষে 45,870 জন গ্রাম পুলিশের পক্ষে মহামান্য হাইকোর্ট একটি রায় প্রদান করিলেন। সেই রায়ে উল্লেখ করলেন যে যারা দফাদার আছে তাদেরকে 19তম গ্রেডে বেতন দিতে হবে, যারা মহল্লাদার আছে তাদেরকে 20তম গ্রেডে বেতন দিতে হবে এবং 2011 সালের যে গ্যাজেট আছে সেই গ্যাজেট অনুযায়ী সেই 2011 সাল থেকে বকেয়া বেতন সহ পরিশোধ করতে হবে। মাশাআল্লাহ, আমাদের নামে সুন্দর একটি রায়, বাংলার বুকে এত সুন্দর রায় কাগজপত্র কারোর নেই, আর এত সুন্দর রায়ও কারোরই নেই। আমাদের সুন্দর একটি রায় আসলো। তো রায় পরবর্তীকালে মাত্র 1 মাসের মাথায় গিয়ে সরকার আবার সেটিকে আপিল করলো। এখন অনেকেই প্রশ্ন করেছেন যে বিশ্বনাথ বাবু প্রশ্নগুলো করেছেন যে বিশ্বনাথ আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে, মামলার কথা বলে। আমিও তো তখন আপনাদের বগুড়া এসেছিলাম, বগুড়াতে মজিবর ভাইয়ের সারিয়া গান্ধীতে মিটিং করেছিলাম। আপনারা মিটিং করেছিলেন নাসের খানকে নিয়ে, নাসের সাহেবকে নিয়ে মিটিং করেছিলেন। আর এই দোষ কিন্তু আমাকে দিলেও হবে না, নাসেরকে দিলেও হবে না, দোষ কিন্তু আপনাদের। এই এসে পর্যায়ে আপনার আব্বার নাম বা আপনার দাদার নাম, এসে পর্যায়ে আপনার দাদার নাম জমি, আরএস পর্যায়ে আপনার দাদার নাম, আপনার দাদা জীবিত আছে, আপনার আব্বাও জীবিত আছে, আপনি এদিকে নিজেও মালিক। এখন আপনি কিন্তু বিষয় করতে পারেন জমির মালিক কি আপনার হয়েছেন? কারণ আপনার দাদা বিক্রি আছে, আপনার আব্বাও এখন মালিক পাবেন। যেখানে এই মামলাটি লাল মিয়া এন্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ, এই মামলাটি লাল মিয়া এন্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ, লাল মিয়া বনাম রাষ্ট্রপক্ষ। তাহলে আপনারা কাগজপত্র সবকিছু দেখেন, দেখা কোথাও উজ্জ্বলের নাম নাই, কোথাও মজিবরের নাম নাই, কোথাও সাইদুলের নাম নাই, কোথাও আপনাদের এম এ নাসের সাহেব মহাসচিব তার নাম নেই, কোথাও কমান্ডার মুস্তফা কামালের নাম নেই। অথচ তাদেরকে আপনারা পূজা দেন, পূজা দিয়ে তাদেরকে মঞ্চের আসনে বসিয়ে তাদেরকে সম্মানিত পদে ভূষিত করেন। এই দোষ কাদের? এইটা তো আপনাদের দোষ। আমি বলবো আপনাদের খারাপ লাগলে আমার কিচ্ছু করার নাই। আপনারা আসলে এটা আমাদের বাঙালি জাতির স্বভাব, যেদিকে রোদ উঠে সেদিকে আমরা গা ছেঁকা দিতে চাই।
আজকে যারা বৃদ্ধ এখানে নাইম কিন্তু বলে গিয়েছে, কাকা একটু দাঁড়ান দেখি, বাবা একটু দাঁড়ান। আমার নাম ফজলার রহমান। চাকরির বয়স কত? 3 বছর আছে, মাশাআল্লাহ। তো আপনার চাকরির বয়সে মাত্র যেহেতু 3 বছর আছে, সার্ভিস মেটালের নিয়ম অনুযায়ী 59-60 বছর পর্যন্ত আপনার সার্ভিস তো আছে 3 বছর, তার মানে আপনার সার্ভিস মেটাল অনুযায়ী আপনার বয়স চলে 56 বছর। তো আপনার এই চাকরির বয়সে ভাগ্য পরিবর্তনের চেষ্টা শুধু আমরা নতুন করিনি, পিছন থেকে করে এসেছে। কেউ কি এইভাবে আমাদের মতো জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যুর ঝুঁকি নিয়ে চাকরি চলে যেতে পারে, জেল হতে পারে, গ্রেফতার হতে পারি, সরকারের বিরুদ্ধে মামলা, এগুলো কি পূর্বের যারা কমিটি ছিল তাদেরকে করতে দেখেছে? আপনারা সামনে কেউ দেখেছেন? এখানে অনেক বৃদ্ধ লোক আছে, দেখেছেন? দেখেননি। সর্বশেষ সেই মামলা করার পরে আপনারা তাদেরকে এখানে আনলেন, আমি বগুড়াতে আসলাম, মুজিবুর ভাইয়ের ওখানে গেলাম, আপনারা তাদেরকে পূজা দিলেন, ফুল দিলেন, পূজা দিলেন, যাই হোক এদিকে নাই গেলাম। মানুষ মাত্রই ভুল করে, ভুল করে না শয়তান। একমাত্র ভুল নেই শয়তানের, যে মানুষ সে বলতে পারবো না যে আমার ভুল নেই, ভুল মানুষই করে, শয়তান করে না। আর জীব জানোয়ার যারা জন্তু তারা ভুল করে না, বাকি মানুষ সে ভুলের ঊর্ধ্বে নয়, ফেরেশতাও ভুল করে না। তো সেগুলো বাদ দিলাম। 2024 সালে আওয়ামী লীগ সরকারের সময় আমি 43 দিন টাকাতে না খেয়ে সেখান থেকে রোগ নিয়ে বাড়ি আসলাম, রোগ অসুস্থ। 43 দিন আমি ঢাকায় ছিলাম, আমার সাথে অল্প কিছু লোক ছিল। আপনারা কোথায় ছিলেন? আপনারা গেছেন? এই বগুড়া থেকে কেউ গেছেন 43 দিনে? যান না, বাদল ভাই গেছেন ওই 43 দিনে, 43 দিনে যান, 43 দিন যান। সরকার পতন হলো, এই দেশ থেকে স্বৈরাচারী সরকার পতন হলো। 43 দিন না খেয়ে না নিয়ে বাটির হাতে সেখানে ভিক্ষা করতে করলো। সরকার আমলে নিল না, সরকার আমলে নিল না, সরকার পতন হলো। দ্বিতীয়বার আবার ঘুরে দাঁড়ালাম, আমারও ভাগ্য পরিবর্তনের জন্য। আজ কাদের জন্য? আপনাদের জন্যই তো, নাকি? আপনাদের জন্যই তো। এই কষ্ট করুন কেন? আপনাদের জন্য না? আপনাদের জন্য দ্বিতীয়বার আবার জীবনের ঝুঁকি নিয়ে, নায়ক কথাগুলো বলে গেছে, জীবনের ঝুঁকি নিয়ে। রাজপথে তো ঝুঁকি আছেই, নাকি? যখন রাজপথ আন্দোলন করতে যাবেন, পূর্বে যারা বৃদ্ধ আছে তারা দেখেছেন কেয়ারশেল খেয়েছেন, খাননি পানি, গরম পানি খেয়েছেন, পুলিশের দস্তাদস্তি হস্তাহস্তিতে পড়েছে। সেইখানে আমরা প্রধান উপদেষ্টার যমুনা, যেখানে উনি ওই বর্ষের নাম হচ্ছে যমুনা, সেই যমুনা আমরা ঘেরাও করতে গেলাম। সেখানে কি রিস্ক নাই? সেখানে কি ভয় নাই? তাহলে ভয়কে জয় করে আমরা সেখানে গিয়েছি কেন? আমার জন্য গিয়েছি? আমার জন্য যাই, আপনাদের জন্য গিয়েছি। যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি, যে বান্দা চেষ্টা করে, সেই বান্দাকে আল্লাহ অবশ্যই সফল করে দেয়, অবশ্যই দেয়, আজ না হয় কাল। আর সততার সাথে কেউ চেষ্টা করলে অবশ্যই তার সফলতা আসে। আমি বারবার আমাকে থামানোর চেষ্টা করা হচ্ছে। মাত্র 3 দিন আগেও আমি যেন সচিবালয়ে না ঢুকতে পারি, নায়ক কিন্তু বলে যে এখানে বলে গিয়েছে, আমি যেন সচিবালয়ে না যেতে পারি। আচ্ছা, সচিবালয়ে আমি কাদের জন্য যাই? আমার একটা বাড়ির আবেদন করতে যাই? আমি কি সচিবালয়ে যাই যে আমাকে 50 বিঘা জায়গা দেওয়া হোক বা 10 লাখ টাকা আমাকে দেওয়া হোক? আমি তো 45,870 জন মানুষের ভাগ্য নিয়ে সচিবালয়ে যাই, যেগুলো তারা এই যাবত পর্যন্ত বলেছি। এখানে আমাদের একটি ভাই বলে গিয়েছে পোশাকের ব্যাপারে, যে উনি ডিডিএলজি স্যারের সাথে এই তারিখ কোন মিটিংয়ে, ভাই কোন মিটিংয়ে? ট্রেনিং এর সময়, বুনিয়াদী প্রশিক্ষণের ট্রেনিং এর সময় 43 দিনে স্যার বন্ধ হয়ে গেছে। এটা স্বাভাবিক। আজকে আমি আপনাদের এখানে আসছি, আমি যদি এখানে 2-4 দিন থাকি, আপনাদের বন্ধু হয়ে যাবো, আমি সকলের বন্ধু হয়ে যাবো, বৃদ্ধ আর বাচ্চা নাই, সকলের বন্ধু হয়ে যাবো। তো 43 দিন বুনিয়াদী প্রশিক্ষণ করলে প্রত্যেকটা স্যারের সাথে ভালো সম্পর্ক হয়। স্যারের মাধ্যমে জানতে পারছেন তিনি যে এই যে পোশাকের যে বিষয়গুলো, এগুলো স্যারের মাধ্যম দিয়ে তিনি জানতে পারছেন। আমিও সচিবালয়ে গিয়ে, আমিও সচিবালয়ের যিনি সচিব স্থানীয় সরকারের, তার বন্ধুর মতো হয়ে গেছি। স্যার আমাকে ভাই বলে ডাকতেছে, সম্বোধন করতেছে ভাই বলে।
আমি যখন আপনাদের অনেকগুলো দাবি নিয়ে তার কাছে যাইতেছি, তখন সে বলতেছে কি দাবি নিয়ে, এতদিন তোর দাবি কোথায় ছিল? আজকে হুট করে আইসে তোর দাবি অভাব নাই, তোর গ্রাম পুলিশ তুই, তোর শুধু অভিযোগ আর অভিযোগ। এতদিন তোদের অভিযোগ কোথায় ছিল? বললাম স্যার এতদিন তো আমরা সচিবালয়ে আসতে পারিনি, এতদিন যারা আসছে তারা জানে তারা আপনাদের কাছে কি বলছে। তখন স্যার বলতেছে তারা এসে শুধু পোশাক টেন্ডার এই বগুড়া জেলাতে বিশ্বনাথ মামুনকে দিতে হবে, কমিটি দুইটা, তারা দুই কমিটি আসে, স্যার এখানে আমাকে দিতে হবে, চালবাড়ি জেলায় আমাকে দিতে হবে। তারা আসে এগুলোর জন্য, তারা এই গ্রাম পুলিশের এতগুলো সমস্যা এগুলো কখনোই এখানে বলেনি। আমার কথা আমার সাথে যারা ছিল 5-6 জন তারা জানে। আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যারা বলতেছে যে হয়ে গেছে মন থাকবে না এগুলো ভুলে যাবো, তাহলে আপনারা আবার মাইন্ড করবেন যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেল, চলে গেল, উত্তর এড়িয়ে চলে গেল। আমি মাঝখানে এই উত্তরটা দিচ্ছি, হয়ে গেছে। আমি অনেক টাইমেই ফেসবুক আইডি করতে গেলে ব্যক্তিগত আইডি, এটা কিন্তু কোনো টিভি চ্যানেল না। টিভি চ্যানেল যেগুলো সেগুলো ব্যক্তিগত পারিবারিক কোনো খবরাখবর সেখানে তাদের আনবে না। এটা আমার ব্যক্তিগত একটা আইডি। আচ্ছা, আমরা যারা মুসলমান আছি আলহামদুলিল্লাহ, আমরা কেন বলি আমরা তো জানি, যদিও যারা এখানে অন্য ধর্মের আছে তারা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ জানে না। আমরা আলহামদুলিল্লাহ মানে কি? শুকরিয়া আদায় করা, আল্লাহর উপর শুকরিয়া আদায় করা। এখন আমি আমার ফেসবুক আইডি থেকে আলহামদুলিল্লাহ লিখলাম। আপনারা গ্রাম পুলিশ যারা আমাকে ফলো করেন তারা মনে করবেন তাইলে কিছু হয়ে গেছে, লাল ভাই যখন আলহামদুলিল্লাহ বলছে তাইলে ভালো কিছু হয়ে গেছে। আচ্ছা, এই দোষটা কি আমার না আপনাদের? বলেন আমাদের। আচ্ছা, এইবার হয়ে গেছে, সচিবালয় থেকে বের হয়ে এসে বললাম হয়ে গেছে, হাত উঁচা করে বললাম হয়ে গেছে। আচ্ছা, মিথ্যা বললাম কোথায়? ওটা আমাদের আপনি বুঝছেন, আপনি ব্যাখ্যা বুঝতেছেন না। হয়ে গেছে বলছি ইনশাল্লাহ হয়ে গেছে, এখনো বলছি ইনশাল্লাহ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু হাঁসের ডিম না যে ওই খোয়ারে ঢুকিয়ে দিলেন, সকালবেলা বের হইল, হাঁস বের হইলো, আপনি ওই খোয়ারের মুখ খুলে দেখলেন যে ডিম বাইরে রাখছে। একটা সার্ভিস মেটাল যারা শিক্ষিত তারা বুঝে। আপনার ইউনিয়ন পরিষদের রাস্তা, যে রাস্তা, একটা রাস্তা যদি এই রাস্তার প্রকল্পটা অনুমোদন করাতে যান, কয়েকটা বার এটা তদন্তে আসে, তদন্তে এসে সেগুলো এস্টিমেট হয়, তদন্ত হয়, তারপর সেই রাস্তাটা অনুমোদন হয়। 1 বছরের অধিক লেগে যায় সেই রাস্তাটা অনুমোদন পেতে। আপনার আমার বেতন 6500 টাকা, পূর্বেও আমাদের গেজেট আছে, পূর্বেও কিন্তু আমাদের 2011 সালে গেজেট আছে, কিন্তু আমাদের বেতন কিন্তু নাই। এখনো স্যার আমাকে প্রশ্ন করলো যে লাল মিয়া গেজেট চাও নাকি বাস্তবায়ন চাও? আমি বললাম স্যার বাস্তবায়ন চাই। আমি ওই আশ্বাসকে বিশ্বাস করে আমি বাড়ি ফেলে দেবো না। আমাকে যেটা দিবেন সেটা বাস্তবায়ন করতে হবে। আমাকে কথা দিল তোমার 6টা দফায়, যে 6 দফা দাবি এখানে দিয়েছো সেখানে কিন্তু জাতীয় বেতন স্কেলের দাবিটাও আছে। তোমার 6টা দফাই বাস্তবায়ন করা হবে, কিন্তু তার জন্য আমাদেরকে সময় দিতে হবে, এগুলোর জন্য সময় দিতে হবে। একটা ধাপে ধাপে আমরা এগুলো বাস্তবায়ন করবো। তোমার 6 নাম্বার দাবি, 4 নাম্বার দাবি, 5 নাম্বার দাবি আমি 1 সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করে দেবো। এই দাবিটা তার জন্য আমাকে 4 মাস সময় দিতে হবে, এই দাবিটার জন্য আমাকে 1 বছর সময় দিতে হবে। ধাপে ধাপে স্যার আমাকে বোঝাবে। আমি বললাম স্যার কি গ্রাম পুলিশ হয়তো বা তারা অনেকেই তারা হয়তো এগুলো বুঝবে না, কিন্তু আমরা তো বুঝি যে সরকারি একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে সময় লাগবে। স্যার আমাকে বুঝালেন যে আন্তঃমন্ত্রণালয়ের 4টা মিটিং না করে যদি তোমার বেতনটা এখন প্রজ্ঞাপনপত্র দিয়ে দিই, প্রজ্ঞাপনপত্র 2011 সালের মতো হবে, তুমি বেতন পাবা না, প্রজ্ঞাপনপত্র হলে বেতন পাবা না। আমি অর্থ মন্ত্রণালয়কে সাথে নিয়ে মিটিং করে তাদের অনুমতি স্বাক্ষর নিয়ে তারপরে আমি চিঠি করবো, যাতে সেই অর্থ মন্ত্রণালয়ের টাকা বরাদ্দের জন্য আমি পাঠালাম, তখন সে টাকা বরাদ্দ দিল না, এইটা যাতে না হয়। আমি যেটা করবো অর্থ মন্ত্রণালয়ের সাথে থাকবে, যেটা হবে সেটা তোমরা বাস্তবায়ন হবে সেটা পাবো। আচ্ছা, তার জন্য তো সময় লাগবে নাকি? এখন আপনারা যদি ব্যস্ত হয়ে যান, আপনারা আমাদেরকে কয়দিন সময় দিচ্ছেন? কয়দিন দিচ্ছেন? বগুড়া আন্দোলনে কয়জন গেছেন? এই যে এই তারিখে আন্দোলন করলাম, এই আন্দোলনে কয়জন গেছেন? বগুড়া জেলায় 1200 গ্রাম পুলিশ। হাত জাগান থেকে এখান থেকে কয়জন গেছেন? হাত জাগান দেখি 10-15 জন অতিরিক্ত হলে 10-15 জন হবে।
আমরা বগুড়া থেকে। আচ্ছা বলি, আমি বলি। আচ্ছা বগুড়া জেলা থেকে 60-70 জন গিয়েছে, আলহামদুলিল্লাহ। যারা গেছেন আল্লাহ তাদেরকে অবশ্যই যেন, বাকিরা যারা ঘরে বসে আছে তারা তো পড়ার কামাই খেতে চায়, কামাই খাওয়ার তো সিদ্ধান্ত করে। আর যারা গেছে বা যারা এখনো চেষ্টা করতেছে, আল্লাহ যেন তাদেরকে এইভাবে অন্য মানুষকে রিজিক, তাদের ঘরে দাঁড়িয়ে অন্য মানুষের রিজিক আল্লাহ যেন দেয়। আজকে মাত্র বগুড়া জেলা থেকে এই কজন গেছেন। বগুড়াতে মিটিং কয়জন আসছেন, এখানে কয়শো লোক হবেন? 200-300 লোক হবে না? বলো এরকমই হবে। বগুড়া জেলায় 1100 গ্রাম পুলিশ বগুড়াতে আসছেন কত? 200-300। বাকিরা ঘরে বসেই তারা, এখানে তো মিডিয়া আছে, আমার ভাষা বড় অতটা খারাপ ভালো না, ভদ্র না, কিন্তু মিডিয়া তো মিডিয়ার সামনে বলতে পারতেছি না। এত পড়ার কামাই খাইলে কিনতে হবে, নিজেরা তো চেষ্টা করতে হবে নাকি? অবশ্যই। শান্তি, ঐক্য, শান্তি, শৃঙ্খলা, ডিফেন্সের মূল মন্ত্র হচ্ছে এই 3টা। আপনারা গ্রাম পুলিশ, আমি স্যারকে প্রশ্ন করেছিলাম, নাই অনেক কথাই বলছে, পূর্ণাঙ্গ বলেনি। স্যারকে আমি প্রশ্ন করেছিলাম, স্যার আমি আর পুলিশ দুটার ভিতরে ডিফারেন্স আছে, থানা গ্রামটাও যদি আমি পুলিশ, তাহলে কেন আমি ঝাড়ু দেবো? আমি কেন পুলিশ হয়ে ঝাড়ু দিতে যাবো? এটা তো আমার বিধানে নাই, কোথাও লেখা নাই। আমি স্যার ঝাড়ু দেবো না। আমি অনেকগুলো প্রশ্ন করেছি যে স্যার আমি ইন্টারমিডিয়েট পাস, এখন এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, আমার সার্কুলারই আছে অষ্টম শ্রেণী আর ইন্টারমিডিয়েট, আমার সার্কুলার আছে, তাহলে আমি কেন ওই 3 পাশের যে মেম্বার তার অর্ডার আমি শুনতে যাবো? গ্যাজেট করে যে ইন্টার এসএসসি নিচে কোনো মেম্বার হতে পারবে না, তবে সেখানে আমি তার আদেশ শুনবো, আমি কেন মেম্বারের আদেশ শুনবো? অনেক কথা কিন্তু সেখানে বলেছি। তো যাই হোক, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, কথা বললে কথা শেষ নাই। অনেক কথাই বলা যাবে না, 600-300 টাকা বলছে, সেটা তারা দিচ্ছে, বিশ্বনাথ দিচ্ছে, জবাব দিলে বিশ্বনাথ দেবে, আমার কি? তাদের যদি মন চায় জবাব দিতে, এটা বিশ্বনাথ দেবে। এটা তো আমাকে দিকেও দিয়ে থাকে, যদি আমাকে দিয়ে থাকে 600-300 টাকা দিচ্ছে, আমি হিসাব দিতে প্রস্তুত। যদি আপনারা হিসাব চান, আমি হিসাব দিতে প্রস্তুত। সেইটা বিশ্বনাথের ব্যাপারটা তাদের, এটা তাদের জেলার টাকা, এটা আমার টাকা না, আমার বাবার সম্পত্তি দেয়, তার বাবার সম্পত্তি দিচ্ছে, তার কষ্টের পরিশ্রমের টাকা না, আমি পাই নাই, সেটা বললামই। আমি তাদেরকে বলতেছি যে বিশ্বনাথ থেকে 1 টাকাও আমি পাইনি। তো সেক্ষেত্রে কিছু নোট করা আছে, আমি নোটগুলো আচ্ছা। আমার আর কি ভাই প্রশ্ন করেছেন, মিষ্টি খাওয়াইলেন সুজন ভাই, হয়ে গেছে বললাম, আর অনুসারকে মিষ্টি খাওয়াইলেন। বাঙালি তো আমরা অতি উৎসাহ। আমার বউ 9 মাস কষ্ট করে একটা বাচ্চা জন্ম দিল, মেডিকেলের বেডে দিয়ে শুয়ে আছে, আর মিষ্টি সারা গ্রাম খাওয়াইলেন। আমার বউর খবর নিচ্ছি না যে আমার বউ যে 9টা মাস কষ্ট করলো, সে এখনো মেডিকেলের বেডে শুয়ে আছে, আর বাঙালি যাতে সারা গ্রাম মিষ্টি খাওয়ানো শেষ, অতি উৎসাহিত। কখনো চিন্তা করে দেখেছেন যে বউ তো অসুস্থ, মিষ্টি তো খাওয়াইলেন সারা গ্রাম ধরে, কেন খাওয়াইলেন? আমরা তো এখন ব্যাখ্যাই পাননি। আমার 6টি দাবি পর্যায়ক্রমে সেখান থেকে পূরণ হবে, আমাকে কথা দিয়েছে। আমি বাহিরে এসে বললাম হয়ে গেছে, আপনি মিষ্টি খাওয়ানো শুরু করে দেবেন। আমরা না খেয়ে সারাদিন খাই নাই ভাই, কষ্ট করলো, আমার মনের ভিতরে অনেক কষ্ট। আপনারা তো ঘরে পয়সা ক্যালকুলেটর হিসাব করেন, 100 করে টাকা দিলে 43 লক্ষ টাকা যায়। কে দিছে? কেউ গোবরা থেকে কেউ টাকা দিছে না? হুশিয়ার থেকে আপনারা ঘরে বসে করে আমার যে রাজনীতি মানে 43 লক্ষ টাকা, গ্রাম পুলিশের রাজনীতি মানে। কিন্তু যে জেলায় যে ফেসবুকে লেখে কমেন্ট করে, তারা যখন আমি প্রশ্ন করি ভাই তুমি কি টাকা দিছো, আর উত্তর দিতে পারো না। তাহলে হিসাবটা সবাই করেন, টাকা কিন্তু কেউ দেননি। এখন আপনারা মিষ্টি খাওয়ালেন, আপনার সাথে ফোনে আমার কথা বলা উচিত ছিল যে আমরা মিষ্টি খাবো কিনা। আমরা না খেয়ে আন্দোলন করতেছি, না খেয়ে এখন সচিবালয় দৌড়াইতেছি, সপ্তাহে একদিন যদি সচিবালয় যেতেছি, আর আপনারা মিষ্টি খান বাড়ি বসে বসে। আন্দোলনেও যান নাই, আন্দোলনে গেলেন 60-70 জন মিষ্টি খেয়ে আনলেন বগুড়া জেলা দৌড়ে। কার মিষ্টি খেলেন? মনে কষ্ট নেন না কিন্তু।
আচ্ছা, হয়ে গেছে, সেই ব্যাখ্যাটাই আমি আপনাদেরকে দিচ্ছি, সেই ব্যাখ্যাটাই দিচ্ছি। হয়ে গেছে, আমি বাইরে এসে বললাম কি হয়ে গেছে সেটা তো বললাম, হয়নি কি আপনাদের বলেন। এখন কি রাত্রে বিক্রেতে যাতে করে দিতে হবে, কালকে বেতন দিতে হবে, তাই এখন কেউ যদি চ্যালেঞ্জ করেন কালকে আমার সাথে ঢাকা যাবেন, যাবেন? কে যাবেন? হাত তোলেন। কালকে ঢাকা যাবেন? বাড়ি বসে বসে তো কথা বলেন, বহুত নেতা করা। কালকে কে যাবেন? মন্ত্রণালয়ে যাবো নাকি? হ্যাঁ, পরের দিন পর্যন্ত গেলে কি হতো? দিচ্ছি 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 পরের দিন পর্যন্ত গেলে আজকে এই কি বলে আনসারদের যে ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হইতো। তাহলে তো ভুল করছি আমি, আপনাদেরকে হয়ে গেছে না বলে টাকা দোকানের কাজ ছিল, কিন্তু আমাদের কাছে ডিম ডিম আপনার কিছু হবে না। যদি বাড়ি ঘে চলে যেতেন, নেতৃত্ব দিচ্ছে কে, ঢাকা ডাকছে কে, আপনি দাঁড়িয়ে বলতে লাল মেয়ের টাকা ঢাকাইছি, এটা তো কথা ছিল নাকি যে লাল মেয়ে ডাকছে ঢাকাইছি। ক্ষতিটা হতো আমার, ক্ষতিটা হতো উপরতালি সারা আশেপাশে ১৭ জন গ্রাম সদস্য। ভাই সেটা শুকরিয়া আদায় করেন, সেটা হয় নাই। এখনো সচিবালয়ে গেলে আমরা ঢুকতে পারতেছি, সচিব মহোদয় সম্মান করতেছে আমার এই ফোনটা যে এখন আমি সচিব মহোদয়ের ফোন দিলে তার সাথে কথা বলতে পারতেছি। আর আগের যারা নেতৃত্ব দিয়েছে সচিবের নাম্বার তাদের কাছে ছিল না, তারা কথা বলতে পারতো না। এখনো আমি বাড়ি বসে স্যারের সাথে বিভিন্ন জেলার সমস্যা সমাধানের কথা বলতে পারতেছি। একটা সচিবালয়ে গিয়ে সচিব স্যারের দিয়ে একটা থানার ইউনো স্যারকে ফোন দেওয়া হয়েছে যে স্যার ওই থানায় এই 18 মাসে তাদের কথা দেয় না, এই 10 মাসের ইউনিয়ন পরিষদের বেতন দেয় না, কেন দেয় না স্যার? আপনি ফোন দেন। স্থানীয় সরকারের একজন সচিব মহোদয় দিয়ে একটা ইউনো স্যারের ফোন দেওয়া হয়েছে। আজকে আপনাদের সম্মান আপনারা রেখেছেন, আন্দোলনটা খুব সুন্দর করেছেন, কোনো গাড়ি ভাঙচুর করেননি, মানুষের ক্ষতি করেননি, রাষ্ট্রের ক্ষতি করেননি, যে কারণে রাষ্ট্র আপনাকে সম্মান দিয়েছে। আজকে আজকে রাষ্ট্র আপনাকে সম্মান দিয়েছে। যদি আনসারদের মতো করতেন তাহলে এইখানে মিটিং তো দূরের কথা, ওই এলাকায় সাধারণ পাবলিকের লাত্তি শুরু করতো, পাবলিক লাত্তি শুরু করতো। আচ্ছা যাই হোক, কথা বলতে ভাই কথা শেষ না, আমাদের সুযোগ দিতে হবে ভাই। তারা ইয়ং জেনারেশন, এই প্রশ্নটা আপনার কাছ থেকে আসাতে একটু কষ্ট লাগলো। এটা বৃদ্ধ লোকে প্রশ্ন করতে পারে, ইয়ং জেনারেশন প্রশ্ন করতে পারে না, কারণ বৃদ্ধ বাবা অনেক কিছুই বোঝে না। আমার আব্বা অনেক কিছুই বোঝে না। আমার আব্বা 100 টাকা যদি খরচ করতে যায়, সে 7 বার করে ভাবে যে 100 টাকা ওর বাবা এই টাকাটা কামাই করতে অনেক কষ্ট, আমি 1000 টাকা খরচ করতে একটা সেকেন্ড পাবি না। আপনাদের জন্য মুহূর্তে মুহূর্তে টাকা খরচ করি, কয় টাকা দেন আপনারা? আপনি কালকে আমার সাথে টাকা হবো, বা কেউ যদি হাত তুলেন টাকা হন, কেউ যাবেন আমার সাথে নিজ খরচে ঢুকবেন, যেখানে যেখানে যাবেন আপনার পিছনে আমি 1 টাকা খরচ করবো না, আপনি নিজ খরচে 3 দিন আমার সাথে থাকবেন। বলে মন্তব্য আমি ঢুকিয়ে দেবো, এটা আমার টাকা দিয়ে দেবো। আর আসেন কেউ যাবেন যারা আমাদেরকে নিয়ে প্রশ্ন করেন, আমাদেরকে নিয়ে দেখানোর জন্য নেব, মন্ত্রণালয়ে যাবেন, তার সাথে কি ওরা কাজ করতে যায় না বাটবাড়ি করতে যায় না লম্বা লম্বা লেকচার দেয়? ঘরে বসে তো বুঝতে পারবেন না, আমাকে সাথে চাইতে হবে। যদি কারো মন চায় যে বগুড়া জেলার পক্ষ থেকে আমি আপনার সাথে থাকবো, আপনি ঢাকা গেলেই আমাকে বলবেন, এই বগুড়া জেলার পক্ষ থেকে আমি আপনার সাথে নেবো। ইয়াং জেনারেশন আসবেন, বৃদ্ধ নিয়ে দেবো করবো না, ইয়াং জেনারেশন। যদি মনে করেন যে আমি ভাই আপনার সাথে আছি, তাহলে আমার মতো দৌড়াতে হবে আপনাকে, আপনার সাথে থাকতে পারে। আর কোন প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন আছে কারো? কারণ আজকে এটা মিটিং মন খুলে কথা বলার জন্য। এখন আসে কমিটি খেলা, আপনাদের ধারণা আমরাও খেলতে আসছি, কমিটি খেলা করতে আসছি না ভাই। আমরা মানুষ, পোশাক পরি কেন? পোশাক লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক পরতে হয়, পোশাক সৌন্দর্য, গায়ের সৌন্দর্য, সে কারণে আমরা পোশাক পরি। পোশাক পরলে সৌন্দর্য ফুটে ওঠে। ঘরে বেড়া দেন কেন? বেড়া ছাড়া তো ঘর থাকতে পারেন না। ঘরে বেড়া দেন কেন? আমরা বেড়া বলি, আপনারা কি বলেন? ওয়াল, বিল্ডিং এ ওয়াল, গ্রামের বাসায় বেড়া। কেন বেড়া দেন? বেড়া একটু ভালো দেওয়ার চেষ্টা করেন। যদি ওই ঘড়ির বেড়া বা বলের বেড়া, সোনের বেড়া দেন, কুকুর সেটা ভাঙিয়ে ভিতরে ঢুকে খাবার খেয়ে ফেলে, চোখ ঢুকে আপনার সম্পদ নিয়ে জায়গা। বেড়াটা মজবুত করার চেষ্টা করেন। কেন বলেন? কুকুর যেন ক্ষতি না করতে পারে, চোর যেন সম্পদ না দিতে পারে। আপনার আজকের এই কমিটি করা হচ্ছে শুধু এই কুকুরদের জন্য, এই চোরদের জন্য, তারা যেন আপনাদের এই কাজগুলো, যে কাজগুলো আমরা করছি, এই কাজগুলো ক্ষতি না করতে পারে, বাধা দিতে না পারে।
শুধু সেই জন্য কমিটি করা, কমিটির অন্য কোনো কারণ না। টেন্ডার আমাদের কোনো বিষয় না ভাই। টেন্ডার আপনার পোশাক, এই যদি কেউ কালকে আমাদের সাথে ঢাকা যান, আজকে আমরা চলে যাব, এই পোশাকের রংটা পরিবর্তন হচ্ছে, কালার রং পরিবর্তন হচ্ছে, কালার পরিবর্তন হবে। পোশাকটা আমরা সিলেক্ট করবো, কোনটা দেবো। গ্রাম পুলিশকে নতুন ভাবে যে পোশাকটা পরলে গ্রাম পুলিশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, এই পোশাক আমরা নির্ধারণ করবো। নির্ধারণ করে সেগুলো মন্ত্রণালয়ে দিয়ে, আচ্ছা যাই হোক এটা বাদ দিই, যেহেতু লাইভ আছে, পিছে আবার কুকুর আছে, ওই ইয়ের গন্ধে, ওই মাংসের গন্ধে আমার নামে কিন্তু আমি জানি মন্ত্রণালয় না ঢুকতে পারি, মন্ত্রণালয় গিয়ে আমার মামলা করেছে, মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে, আমি মন্ত্রণালয় ঢুকতে পারবো না। আচ্ছা আমি মন্ত্রণালয় ঢুকলে আপনাদের লাভ হবে না ক্ষতি হবে? এখানে যারা আছেন আপনারা তাহলে আমাকে, আমি যেন ঢুকতে না পারি, আপনাদের বিশ্বনাথ কিন্তু এই আপনাদের বগুড়াতে নাই, তিনি আছে ঢাকাতে, লাল মিয়া যেন মন্ত্রণালয় ঢুকতে না পারে, সেই কাজটা হাসিল করার জন্য এই বিশ্বনাথের মতো মাত্র কয়েকটা বিশ্বনাথ আছে, নাসের, দেলোয়ার, বিশ্বনাথ, মুস্তাফা কামাল, তার কত লোক আছে, তারা এখন ঢাকাতে বাড়িঘর করেছে, তাদের টার্গেট লাল মিয়া। লাল মিয়াকে যদি থামানো যায় তাহলে যে কথাগুলো সরকার দিয়েছে এগুলো বা তাদের নামে যদি একটা চিঠি করে আনতে পারে, তাহলে গ্রাম পুলিশকে দেখা হবে যে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এগুলো বলবে। আচ্ছা বিশ্বনাথের উপজেলা কোন লোক আছে? কেউ নাই, নন্দীগ্রাম থেকেও নাই, একটা লোক নাই। আচ্ছা যাই হোক, ওইখানে সময় হাতে নেই, যেহেতু ঢাকা আপনাদের কাছে, আমি ঢাকা চলে যাবো খুব দ্রুত, এই অনুষ্ঠান শেষ করার পরে চলে যাবো। তাছাড়া আমার খুব ইচ্ছা ছিল ওইখানে যাওয়ার জন্য, আসতাম না, আপনাদের এখানে মিটিং করার জন্য আসতাম না। আমি এইখানে আসলে আমার পা কেটে রেখে দেবে, আমাকে মারবে, গাছের লোকে বাঁধবে, মারবে, অপমান অপদস্থ করবে, যেই কারণে আরো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আসছি, তাছাড়া আসতাম না। এটা পরে আমার অভ্যাস, আমাকে কেউ হুমকি দিলে সেখানে আমি যাই। তো যাই হোক, আপনারা কি আপনাদের ভাগ্য পরিবর্তন চান? এখন ভাগ্য পরিবর্তন যদি চান, আমাকে বিশ্বাস করেন আপনারা? এই সাইডে আমরা বিশ্বাস কম করে, এই সাইডে দূর নাই, হাত তো বাড়ায়, যাই বুঝতে পারলাম এই সাইডে বিশ্বাস করে, ওই সাইডে বিশ্বাস করে না। আচ্ছা ভাই, হাত তুললেন না তাই বললাম, হাত তোলেন, সবাই হাত তোলেন। আচ্ছা দেখে এগুলো মস্কারা, মজা করতে হবে, মজা না করলে হাত ভালো থাকে না। তাই ধন্যবাদ। আচ্ছা এখন আপনাদের ভাগ্য পরিবর্তন করতে হলে, আগেই বললাম যে ঘরের বেড়া দিতেছি, এটা ঘরের বেড়া, এটা কমিটি না, ওই কোন শার্ট প্যান্ট দুটোর একটারও কালার থাকতেছে না, যে কালার আছে কালার দুটোর একটা থাকবে না, দুটোই পরিবর্তন হবে, দুইটাই পরিবর্তন হবে, প্যান্টের রঙ পরিবর্তন হবে, শার্টের রঙ পরিবর্তন হবে, অল্প পোশাকটা। আর জুতা খুব সম্ভবত আপনাদেরকে দেওয়া হবে, জুতা যেগুলো পুলিশের যে ভোট জুতা আছে এগুলো দেওয়ার চেষ্টা করবো, পুলিশের ভোট, এগুলো আবার একটু চিন্তা আছে, যারা বৃদ্ধ তারা পায়ে দিতে পারবে কিনা, একটু চিন্তা হলো বৃদ্ধদের নিয়ে, আমরা ইয়ং যারা আছি, ইয়াং জেনারেশন পায়ে দিতে পারবে, কিন্তু যারা বৃদ্ধ আছে তাদেরকে নিয়ে একটু চিন্তার বিষয়, তারা পারবে কিনা। যাই হোক, তারপর এটা সহ একটা পিটিশন দেওয়ার চেষ্টা করবো, এটা আমি অঙ্গীকার বলবো। আর একটা কোটি দেখেছেন আমার গায়ে, কোটি, কোটি গায়ে দিয়ে আমি মন্ত্রণালয় গিয়ে সাথে দেখিয়েছি, স্যার এই কোটিটা আমি ব্যক্তিগত ভাবে বানিয়েছি, এই কোটিটা গ্রাম পুলিশে দিতে হবে, স্যারের সাথে আমার কথা হয়েছে। এখন আমি চেষ্টা করবো প্রত্যেকে এই কোটি জানি সরকারি ভাবে পান, আমি সেটা চেষ্টা করবো, কথা দিতে পারছি না, তবে চেষ্টা করবো এই কোটিটা দেওয়া হয়, কোটিটা দেওয়া হলে আপনাদের জন্য ভালো হবে। শাড়ির বিষয়ে আচ্ছা, আমি কিন্তু আগে বলছিলাম, কোনাকে বলতে হলো না, বলছিলাম যে আপনারা হা করলে কি বলবেন, আপনাদের মনের কথাগুলো আমি জানি, বলতে হলো পিছন থেকে হাত তুললে একটু বললেই ওর মুখটা দেখে বুঝে যাই যে আসলে আপনি কি বলতে চাচ্ছেন, আমাকে দূর থেকেই বুঝে যাই। ভাইয়ের প্রশ্ন 2011 সালের পরে চাকরি যাবে কি না? যাবে না। এখন এটা কোর্টের রায়টা আপনারা আসলে বুঝেন না, কোর্টের ভাষাগুলো আলাদা ভাষা, সেগুলো বুঝতে গেলে লয়ার লাগবে। আবার
হাইকোর্ট সুপ্রিম কোর্টের লয়ার যারা, সেই ভাষাগুলো এই বেশিরভাগই আপনাদের জেলা পর্যায়ে যে উকিল বলি আমরা, উকিল, এরা এতটা বোঝে না। সার্ভিস ম্যাটার এটা আলাদা একটা বিষয়। সার্ভিস ম্যাটার লয়ার আছে, সার্ভিস ম্যাটার লয়ার যারা, সার্ভিস ম্যাটার সম্পর্কে শুধু তারাই প্রশ্নের উত্তর দিতে পারবে, সকলে পারবে না। সেক্ষেত্রে আপনার 2011 সালের বহির্ভূত নিয়ম, গ্যাজেট বহির্ভূত কোনো নিয়ম থাকলে তাহা আপনা আপনি বাতিল হবে। এই তো লেখা আছে, এই তো পয়েন্ট। গ্যাজেট বহির্ভূত নিয়ম কে কে আছেন? কে ইন্ডিয়ান নাগরিক কিন্তু বাংলাদেশে চাকরি দিচ্ছেন? আছেন এমন কেউ? আছেন এখানে কেউ? না, এখানে নাই। অষ্টম শ্রেণী পাস, অষ্টম শ্রেণীর সার্টিফিকেট ছাড়া কেউ কি এখানে ঢুকতে পেরেছে? না 11 সালের পরে, এর আগে না। কেউ কি ঢুকতে পেরেছে? না উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, না, নিচেও আছে। 4 ইঞ্চি আছে, সেটা আলাদা বিষয়, মহিলাদের জন্য 4 ইঞ্চি। গ্যাজেট বহির্ভূত বলতে তাকেই বোঝানো হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং নাগরিকত্ব। এই দুইটা যদি আপনার না থাকে তাহলে আপনি বাতিল হবেন। আপনি বাতিল হবেন, আপনি ইন্ডিয়ান নাগরিক, বাংলাদেশে চাকরি দিতে পারেন না। তো এগুলো ব্যাখ্যা না বোঝার কারণে আপনাদেরকে অনেকেই ভুল বোঝায়। কেউ বাতিল হবে না, এখানে একজন বাতিল হবে না। আর মামলাটা নিয়ে আমি খুব দ্রুত আমাকে আবার কোর্টে যেতে হবে।